উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ছাড় নয় বললেন দুদক চেয়ারম্যান। 15 বছর পর নওগাঁ বিএনপি সম্মেলন ঘিরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা। ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রাজশাহী সিটি কর্পোরেশনকে ব্যবস্থা নিতে বলল স্বাস্থ্য বিভাগ। এবং গাজীপুরে 11 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে 4 জনের বিরুদ্ধে মামলা। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির ফ্লো টু ক্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাদেরও ছাড় দেয়া হবে না জানালেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানিতে তিনি একথা বলেন। কথাও কেউ কেউ বলেছেন, সেক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশন যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা কাউকেই ছাড় দেব না। আমরা প্রত্যেকের দুর্নীতি যদি অভিযোগ থাকে, অভিযোগ যদি সুনির্দিষ্ট হয়, আমরা তদন্ত করে একটা একটা করে আমরা দেখব এবং আমরা আমাদের কার্যক্রম আপনাদের সহায়তায় সঠিকভাবে চালিয়ে যাব, এটা বিশ্বাস করি। দীর্ঘ 15 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। নওগাঁ কনভেনশন সেন্টারে জেলার 11টি উপজেলা ও 3টি পৌর কমিটির 1414 জন কাউন্সিলর, নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যদের নির্বাচিত করবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 15 বছর পর সম্মেলন ঘিরে পুরো শহর সেজেছে নানা স্লোগান এবং নেতৃত্ব প্রত্যাশী নেতাদের ছবি, ব্যানার, ফেস্টুনার, বিলবোর্ডে। নেতাকর্মীরা বলছেন দলের দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তারা যেন সঠিক মূল্যায়ন পান। নওগাঁ জেলা বিএনপি সম্মেলনে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেই সম্মেলনে যুক্ত হচ্ছি। প্রধান বক্তা, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, আমি প্রথমে আজকে ধন্যবাদ দিতে চাই যে একটা সাকসেসফুল সম্মেলন হতে যাচ্ছে। এই জন্য যারা খেটেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যৎ দিনের জন্য যেটা চাচ্ছি যে আপনার সব জায়গাতে একটা কথা হয় যে কেমন বাংলাদেশ হবে। তো এখন বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হবে কিংবা মালয়েশিয়ার মতো হবে। 1970 সালে আমার নওগাঁ জেলা বিএনপি সম্মেলনে যুক্ত হচ্ছে। আমরা যুক্ত ছিলাম নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে। আপনারা দেশের খবর দেখছেন, বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি। ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রাজশাহী, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সম্প্রতি স্বাস্থ্য বিভাগের এক জরিপে দেখা গেছে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভার উপস্থিতি রয়েছে নগরীর 57 বাড়িতে। এই অবস্থাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে রাজশাহী সিটি কর্পোরেশনকে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রুবেল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন বুলবুল হাবিব। বর্ষা শুরুর আগে, ভরা বর্ষায় ও বর্ষার শেষে বছরে 3 বার রাজশাহী সিটির বাসাবাড়িতে কতটা এডিস মশার লার্ভা রয়েছে তা জরিপ করে রাজশাহী স্বাস্থ্য বিভাগ। এবছর জরিপে মার্চ এপ্রিল মাসে 10 থেকে 15% এডিস মশার লার্ভা পাওয়া গেলেও জুলাই আগস্ট মাসে করা জরিপে পাওয়া গেছে 57.33% বাসাবাড়িতে।
স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী 20 ভাগ লার্ভা থাকলে সেটি ঝুঁকিপূর্ণ। আমরা সিটি কর্পোরেশনকে পরামর্শ দিয়েছি তাদের স্বাস্থ্যকর্মীদের যেন প্রত্যেক এলাকায় সার্চিং করেন এবং মাইকিং করেন। এবছরের জানুয়ারি থেকে আগস্টের 9 তারিখ পর্যন্ত রাজশাহী বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 2273 জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন 2152 জন। বিভাগের 8টি জেলার মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। গত 2 মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন 350 জন ডেঙ্গু রোগী। বেশিরভাগ স্থানীয়ভাবে আক্রান্ত। মৃত্যু হয়েছে শিশুসহ 4 জনের। যদিও রাজশাহী সিটি কর্পোরেশন ডেঙ্গুর প্রভাব কম বা বিস্তার কম, তারপরেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের উপজেলা লেভেলেও এই সার্ভে চলমান রয়েছে। তবে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে পুরো নগরীতেই ডেঙ্গুর লার্ভা ছড়িয়ে আছে এমন ভাবনা নিয়ে কাজ করছে তারা। 100% আমরা অ্যাডিস মুক্ত রাখতে পারবো এটা সম্ভব না, তবে নিয়ন্ত্রণে থাকবে, এটা আপনি নিশ্চিন্ত থাকেন। এবং ইনশাল্লাহ জনসাধারণকে সাথে নিয়েই আমরা অতীতের ন্যায় এবারও আমাদের রাজশাহী শহরকে ডেঙ্গুর যে অসুখ বা ডেঙ্গুর যে সমস্যা সেটা ইনশাল্লাহ প্রোটেক্ট করতে পারবো। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অন্য প্রসঙ্গ, গাজীপুরের শ্রীপুরে 5ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন উপজেলার কাউরাইদ গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলাম, জসিমউদ্দিন, মোহাম্মদ বাবুল মিয়া ও সাব্বির আহমেদ। শিশুটির পরিবার জানায় 15 দিন আগে স্কুল থেকে ফেরার সময় অভিযুক্তরা পথ আগলে ভুক্তভোগী মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। সে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও কয়েকবার মেয়েটিকে ধর্ষণ করে আসামিরা। সবশেষ গত বৃহস্পতিবার বিকেলে অভিযুক্তরা তাকে জোর করে চেতনানাশক মেশানো পানীয় পান করিয়ে ধর্ষণ করে এবং জঙ্গলের পাশে ফেলে পালিয়ে যায়। পরে খুঁজতে খুঁজতে স্বজনরা তাকে উদ্ধার করে। শিশুটির কথা মতো তার বাবা আজ থানায় মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক। আবারও বিরতিতে যাচ্ছি, এরপর আরও থাকছে। সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে আজও সাংবাদিকদের বিক্ষোভ, মানববন্ধন। কালভার্টের মুখ বন্ধ করায় মেহেরপুরে জলমগ্ন 3000 বিঘা ধানি জমি। আবারও আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। আইন করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে, পাশাপাশি 71-এর মানবতা বিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দুপুরে সিলেটের এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল অধিবেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ছাত্রদল দ্বারা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কোনো প্রকার প্রভাব প্রতিপত্তিমূলক ছাত্র রাজনীতির এক্সাম্পল তৈরি হয়, আমি তাদেরকে প্রতিবাদ করার আহ্বান জানাই যে ছাত্রদল দ্বারা আর কখনো সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই বিরক্ত হবে এবং তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে, তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে, এমন কোনো ছাত্র রাজনীতি ছাত্রদল করবে না। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও দেশের বিভিন্ন স্থানে সংবাদকর্মীদের ওপর মামলা ও নির্যাতনের প্রতিবাদে আজও সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যম কর্মীরা। দুপুরে যশোর প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। জেলা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের কর্মীরা অংশ নেন। সাংবাদিক তুহিনের খুনিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাটি ভরাট ও পুকুর খনন করে কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় জলমগ্ন মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলার মাঠ। প্রায় 3000 বিঘা জমিতে ফলছে না কোনো ফসল, আমন ধান রোপণ করতে পারছেন না কৃষকরা। মেহেরপুর থেকে জুলফিকার আলী কাননের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
কয়েকদিনের টানা বৃষ্টিতে গাংনী উপজেলার বিভিন্ন মাঠে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে উপজেলার চোখতলা এলাকার বিস্তীর্ণ মাঠে প্রায় কোমর সমান পানি। ধর্মচাকি, ভমরদহ, জোরপুকুরিয়া, চেঙ্গাড়া এমন ৫-৬টি গ্রামের প্রায় ৩,০০০ বিঘা জমিতে কোনো ফসল নেই। এবার আমন ধানও রোপণ করতে পারছেন না কৃষকরা। ভুক্তভোগীদের অভিযোগ, মাঠের পানি কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের একটি কালভার্ট দিয়ে বের হয়ে যেত ছেউটিয়া নদীতে, কিন্তু সাবেক ইউপি মেম্বার শাহাবুদ্দিন কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করে দিয়েছেন। ফলে বড় ক্ষতির মুখে পড়েছেন তারা। কিছু অসাধু লোক চোখতলার ওই যে আপনার মেন রোডের কাছে ওখানে কৃত্রিমভাবে পানিটাকে আটকে রাখছে, তাতে এই ফসলি জমিগুলো অনেক ক্ষতি হয়েছে। এখানে প্রায় ৫-৭টা গ্রামের জমিগুলোর আবাদ কিন্তু হবে না এই বছরে। মানুষ ধান পাট কিছুই করতে পারছে না। ধান পাট কাটার পরে পাট এখনো মাঠে পড়ে আছে এবং অর্ধেক ডুবি আছে পাট। এই পানিটা তো বাড়াতে পারছে না, সামনে বান আছে একটা, ওই বানের কারণে। বৃষ্টিপাত ও পানি নিষ্কাশনের অভাবে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস কৃষি বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের। কিছু জায়গায় পানি উঠছে এবং আমরা আমাদের মাঠের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে এগুলো তদারকি করছি এবং কৃষকদের সহায়তা এবং প্রশাসনের সহায়তায় আমরা যে কোনো জায়গায় পানি উঠলে সেগুলোর জন্য খাল দিয়ে নেমে যেতে পারে, সেজন্য আমরা প্রশাসন সহ আমরা উপজেলা কৃষি অফিস একযোগে কাজ করছি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।